হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ সেল। তো তোমরা সবাই জানো ডিপ্লোমা আপকামিং যে এক্সাম অর্থাৎ ওয়ার্ড সেমিস্টারের যে এক্সাম থার্ড সেম অ্যান্ড ফিফথ সেম তাদের টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি ডব্লিউবিএসসিটি তার ডেট অ্যানাউন্স করে দিয়েছে, অর্থাৎ 13th জানুয়ারি, অর্থাৎ 13ই জানুয়ারি 2026 থেকে কিন্তু ডিপ্লোমার থার্ড সেম অ্যান্ড ফিফথ সেমের যে সেমিস্টার এক্সাম সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এই সেমিস্টার এক্সামের দিকেই লক্ষ্য করে আমরা কি করেছি, আমরা নলেজ সেল আমাদের জন্য একটা সাজেশন, অর্থাৎ প্রতিটা সাবজেক্টের থার্ড সেমে যতগুলো সাবজেক্ট, ফিফথ সেমে যা যা সাবজেক্ট আছে, ওভারঅল সব সাবজেক্টের উপর আমরা একটা ইম্পর্টেন্ট সাজেশন আমরা বানিয়েছি প্রতিটা সাবজেক্টের। তোমরা এখানে অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট আছে। শুধু এটা ডিপ্লোমা থার্ড সেমের সাবজেক্ট। তো শুধু ডিপ্লোমা থার্ড সেম নয়, ইভেন ডিপ্লোমা ফিফথ সেম সবাইদেরই যে যত সাবজেক্ট আছে, যেমন তোমরা যারা ডিপ্লোমা থার্ড সেমে পড়ো তারা সবাই জানো তোমাদের 5টা সাবজেক্ট, যারা ডিপ্লোমা ফোর্থ সেমে পড়ো তারা সবাই জানো তোমাদের 4টে সাবজেক্ট, অর্থাৎ ফিফথ সেমে যারা পড়ো। তো সব সাবজেক্টের উপরেই আমাদের কিন্তু একটা করে সাজেশন বানানো হয়েছে, সব সাবজেক্টের উপরেই কিন্তু আমরা সাজেশন বানিয়েছি। তো আজ আমি যে সাজেশনটা ডিসকাস করব তোমাদের সাথে সেটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা শর্টলিস্ট করেছি, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং সেমিস্টার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা সেটা দেখে নিই। আর তোমরা যদি এই ওভারঅল সাজেশনের পিডিএফ অর্থাৎ এই ওভারঅল সাজেশনটা যদি পেতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের যে নলেজ সেল অ্যাপ আছে সেই অ্যাপের থ্রু তোমরা কিন্তু এই সাজেশনটা পেতে পারো। ওকে, তো চলো দেখা যাক কী কী আছে। ফার্স্ট যেটা দেওয়া আছে, কয়েকটা ডেফিনেশন দেওয়া আছে। ফার্স্ট ডেফিনেশন কি আছে? অ্যাকুরেসি কি বলা হচ্ছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্লোজনেস অফ এগ্রিমেন্ট বিটুইন এ মেজার্ড কোয়ান্টিটি ভ্যালু অ্যান্ড এ ট্রু কোয়ান্টিটি ভ্যালু অফ এ মেজার্যান্ড। তো আমাদের আগে জানতে হবে যে ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালু এই দুটো কি। ট্রু ভ্যালু বলতে আমরা যেটা বুঝি সেটা হলো উইদাউট এরর ট্রু ভ্যালু বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো আমরা যদি ধরো সাপোজ আমরা একটা অ্যামমিটার দিয়ে কারেন্ট মেজার করছি, ধরো আমরা অ্যামমিটার দিয়ে একটা কারেন্ট মেজার করছি অ্যামমিটারের থ্রু। এই অ্যামমিটারে আমরা ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করতে পারি, বা ধরো এইরকম আমি সাপোজ একটা লোডের অ্যাক্রসে কারেন্ট মেজার করছি, যার অ্যাক্রসে এক্স্যাক্ট কারেন্ট যাওয়ার কথা, পাস হওয়ার কথা 10 অ্যাম্পিয়ার। ওকে, 10 অ্যাম্পিয়ার পাস করার কথা। অ্যামমিটার আমাকে দেখাচ্ছে 10 অ্যাম্পিয়ার। আমি একটা অ্যামমিটার কানেক্ট করেছি, সাপোজ 0 to 10 অ্যাম্পিয়ারের একটা অ্যামমিটার কানেক্ট করেছি, যেটা রেঞ্জ। তো এই অ্যামমিটার আমাকে শো করছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, এই ভ্যালুটা হলো এর ট্রু ভ্যালু, এটা হলো এর ট্রু ভ্যালু। ওকে, মানে আমি 10 অ্যাম্পিয়ার দিচ্ছি, 10 অ্যাম্পিয়ার পাচ্ছি এক্স্যাক্ট, এই ভ্যালুটাকে বলা হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু কাকে বলা হচ্ছে? ট্রু ভ্যালুতে কিন্তু কোনো এরর পায় না, অর্থাৎ এররলেস যে ভ্যালু থাকে তাকে বলা হয় ট্রু ভ্যালু। আর মেজার্ড ভ্যালু কি? ধরো আমি পাঠাচ্ছি এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার, কিন্তু অ্যামমিটার আমাকে শো করছে 9.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.8 অ্যাম্পিয়ারের লেস, অর্থাৎ 0.8 অ্যাম্পিয়ার 0.2 অ্যাম্পিয়ার কম দেখাচ্ছে অ্যামমিটার আমাকে। যে ভ্যালুটা আমি এই অ্যামমিটারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওর মেজার্ড ভ্যালু, সেটাকে আমি বলছি মেজার্ড ভ্যালু। কি বললাম? উইদাউট এরর যে ভ্যালুটা আমি পাবো সেটা হচ্ছে ট্রু ভ্যালু, উইদাউট এরর। আর মেজার্ড ভ্যালু কি? হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে মেজার্ড ভ্যালুতে কি অলওয়েজ এররই থাকবে, এরর ছাড়া থাকবে না? তো কি মেজার্ড ভ্যালু আমরা যেটা মিটারের মধ্যে দেখতে পাই সেটা হচ্ছে মেজার্ড ভ্যালু, অর্থাৎ মেজার্ড ভ্যালুর মধ্যে এরর থাকতেও পারে নাও থাকতে পারে। যদি এরর না থাকে তাহলে যে ভ্যালুটা, যে ট্রু ভ্যালু যেটা মেজারমেন্ট এই ইনস্ট্রুমেন্টের মধ্যে আমি দেখতে পাবো সেটাই ওর মেজার্ড ভ্যালু। আবার যদি এরর থাকে তাহলে আমি কিন্তু এই যে যেমন ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যে আমি 9.8 অ্যাম্পিয়ার দেখছি, এটাই মেজার্ড ভ্যালু, এটা আমি মেজার করে পাচ্ছি। অর্থাৎ
এই যে 0.2 অ্যাম্পিয়ারের লস অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার এরর, এটাকে বলা হচ্ছে এরর। বাকি যে ভ্যালুটা আমি দেখতে পাচ্ছি সেটা মেজার্ড ভ্যালু, আর এর মধ্যে দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার পাস করছি সেটা হচ্ছে ট্রু ভ্যালু। ওকে, এই ভ্যালুটাকে বলা হচ্ছে এরর। এরর কিভাবে ক্যালকুলেট হচ্ছে, 9.8 মাইনাস 10 অর্থাৎ মাইনাস 0.2 অ্যাম্পিয়ার, এটা হলো এর এরর। ওকে, তাহলে অ্যাকুরেসি কি? ধরো এই ইনস্ট্রুমেন্টে আমি মেজার করছি, এই ইনস্ট্রুমেন্টটা 10 অ্যাম্পিয়ার ট্রু ভ্যালু, কিন্তু এই ইনস্ট্রুমেন্ট আমাকে দেখাচ্ছে 9.8 অ্যাম্পিয়ার। ওকে, আবার ধরো আমি অন্য একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছি যার ম্যাক্সিমাম ভ্যালু 10 অ্যাম্পিয়ার, সেই ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার পাস করছি, কিন্তু সেই ইনস্ট্রুমেন্ট আমাকে যে ভ্যালুটা মেজার করে দেখাচ্ছে সেটা হচ্ছে 9.9 অ্যাম্পিয়ার। ওকে, অর্থাৎ এখানে এরর কত, মাইনাস 0.1 অ্যাম্পিয়ার। আবার ধরো আমি অন্য কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছি, যখন আমি সেখানে 10 অ্যাম্পিয়ার দিয়ে 10 অ্যাম্পিয়ার পাস করছি, কিন্তু আমি পাচ্ছি কত, ধরো 9.95 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে এরর কত, মাইনাস 0.05 অ্যাম্পিয়ার। অর্থাৎ যে দেখো আস্তে আস্তে আমি কত ট্রু ভ্যালুর কাছাকাছি যাচ্ছি, মানে এইটা হচ্ছে ট্রু ভ্যালু, এটা মেজার্ড ভ্যালু। ঠিক আছে, ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালুর মধ্যে ডিফারেন্স দেখো, এটাতে ছিল কত 0.2 অ্যাম্পিয়ার, এটা দেখো 0.1 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। অর্থাৎ অ্যাকুরেসি কি বলা হচ্ছে, অ্যাকুরেসি হচ্ছে কোনো ট্রু ভ্যালুর কাছাকাছি যত ভ্যালু, যত ক্লোজ ভ্যালুটা আমি পাবো সেটা হচ্ছে অ্যাকুরেসি। অর্থাৎ যে ইনস্ট্রুমেন্ট ট্রু ভ্যালুর যত ক্লোজ ভ্যালু মেজার করে দিতে পারবে আমাকে, সেই ইনস্ট্রুমেন্ট তত বেশি অ্যাকুরেট। মানে বোঝা গেল, ধরো আমি এখানে 10 অ্যাম্পিয়ারকে মেজার ট্রু ভ্যালু ধরেছি, অর্থাৎ আমি ধরো তিনটে ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, একটা ইনস্ট্রুমেন্ট 10 অ্যাম্পিয়ারে কত দিচ্ছে 9.8 অ্যাম্পিয়ার, একজন দিচ্ছে 10 অ্যাম্পিয়ার 9.9 অ্যাম্পিয়ার শো করছে আমার, একজনকে আমি 10 অ্যাম্পিয়ারে কত 9.95 অ্যাম্পিয়ার শো করছে। অর্থাৎ আমরা এখান থেকে দেখে বলতে পারবো এই ইনস্ট্রুমেন্টটা বেশি অ্যাকুরেট, মোর অ্যাকুরেট। ওকে, আশা করি বোঝা গেছে অ্যাকুরেসি কি। চলো নেক্সট, রেজলিউশন। রেজলিউশন কি? ইট ইজ দ্য এবিলিটি অফ দ্য মেজারমেন্ট সিস্টেম টু ডিটেক্ট অ্যান্ড ফেথফুলি ইন্ডিকেট স্মল চেঞ্জেস ইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেজারমেন্ট রেজাল্ট। কি বলা হচ্ছে যে আমি আবার যদি আমি পুরোনো এক্সাম্পলটা ধরি, 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমি অ্যামমিটারের মধ্যে দিচ্ছি, ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্টটা যখন আমি অ্যামমিটারে দিচ্ছি, আমি দেখতে পাচ্ছি 9.8 অ্যাম্পিয়ার আছে দেখাচ্ছে, হঠাৎ করে কারেন্টটা চেঞ্জ হয়ে 9.81 অ্যাম্পিয়ার হয়ে গেল। কত চেঞ্জেস হলো, 0.01 অ্যাম্পিয়ার চেঞ্জ। এই 0.01 অ্যাম্পিয়ারটাকে ইনস্ট্রুমেন্ট সেন্স করে আমাকে দেখাবে। ঠিক আছে, এই যে কি বলছে, এটা হচ্ছে এবিলিটি কার, মেজারমেন্ট সিস্টেমের মধ্যে ডিটেক্ট অ্যান্ড ফেথফুলি ইন্ডিকেট স্মল চেঞ্জ। অর্থাৎ এই যে 0.01 অ্যাম্পিয়ারের যে একটা স্মল চেঞ্জ হলো, সেটা ইনস্ট্রুমেন্টটা সঙ্গে সঙ্গে সেন্স করে আমাকে দেখালো। কোথায় দেখালো, মেজারমেন্টের রেজাল্টে। অর্থাৎ রেজাল্ট কোনটা ছিল, 9.8 অ্যাম্পিয়ার রেজাল্ট ছিল, আমি কত পাচ্ছি সেখান থেকে 9.81 অ্যাম্পিয়ার রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, কোথায় ভ্যালুটা অ্যাড হলো, রেজাল্টে অ্যাড হলো। আমি মেজার করে পাচ্ছিলাম 9.8 অ্যাম্পিয়ার, সেখান থেকে পেলাম কি 9.81 অ্যাম্পিয়ার। অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ারের যে চেঞ্জেস সেটা আমাকে কিন্তু ইনস্ট্রুমেন্ট শো করিয়ে দিল। ওকে, এই যে এবিলিটি, এটাকে বলা হচ্ছে কি, রেজলিউশন। ওকে, নেক্সট, সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কি? সেন্সিটিভিটি হচ্ছে, এখানে একটা জিনিস লক্ষ্য করবে, রেজলিউশন অ্যান্ড সেন্সিটিভিটি দুটো জিনিস কিন্তু এক নয়। কি বলা হচ্ছে, সেন্সিটিভিটি ইজ অ্যান অ্যাবসলিউট কোয়ান্টিটি, দ্য স্মলেস্ট অ্যাবসলিউট অ্যামাউন্ট অফ চেঞ্জ দ্যাট ক্যান বি ডিটেক্টেড বাই দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট। কি বলা হচ্ছে, এই যে আমি যদি ধরো এই এক্সাম্পলটাতে গেলাম, এই যে 0.01 অ্যাম্পিয়ারের চেঞ্জেস হলো, এই চেঞ্জটাকে যে সেন্স করবে ইনস্ট্রুমেন্ট, যে সেন্স করবে, এই যে সেন্স করার ক্ষমতা, তাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি। সেটা হচ্ছে সেন্সিটিভিটি। ওকে, আর এই যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এটা আমি বুঝবো কি করে? তো এটা কে দেখাবে আমাকে, মেজারমেন্টের রেজাল্টে দেখাবে। তো রেজাল্টে যেটা শো করছে তার ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে রেজলিউশন। ওকে,
নেক্সট প্রিসিশন। প্রিসিশন কি? Precision is the measure of reproducibility of the measurement. Precision is a measure of degree to which successive measurement differ from one another. Precision এর জন্য আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমাদের কাছে একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছি, পুরো একটা সিস্টেম দিয়েছি, আমি আবার কারেন্টের এক্সাম্পল নিচ্ছি। ওকে, অ্যামমিটার দিয়ে আমি কারেন্ট মেজার করব। সাপোজ আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করব, বলা হয়েছে 5টা রিডিং দিতে, 5 রিডিং। ওকে, ধরো আমি রিডিং পাচ্ছি 9.7 অ্যাম্পিয়ার, 9.8 অ্যাম্পিয়ার, 9.8 অ্যাম্পিয়ার, 9.9 অ্যাম্পিয়ার, এগেইন 9.8 অ্যাম্পিয়ার। ওকে, প্রিসিশন কি বলে? প্রিসিশন বলে এই যে ভ্যালুগুলোর মধ্যে যে ক্লোজনেস, এই যে ভ্যালুগুলোর মধ্যে ক্লোজনেস, তাকে ডিফাইন করা হচ্ছে প্রিসিশন দিয়ে। দেখো, প্রিসিশন ইজ দ্য মেজার অফ রিপ্রোডাক্টিবিলিটি অফ দ্য মেজারমেন্ট। প্রিসিশন ইজ দ্য মেজার অফ ডিগ্রি টু হুইচ সাকসেসিভ মেজারমেন্ট ডিফার ফ্রম ওয়ান অ্যানাদার। অর্থাৎ এই যে আমি মেজারমেন্টগুলো করছি, এদের যে সাকসেসিভ ডিফারেন্স, এরা যে একে অপরের সাথে যে ডিফারেন্স হচ্ছে, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে প্রিসিশন। তবে প্রিসিশনের মধ্যে দিয়ে ক্যালকুলেট করে বলতে পারবো ইজিলি যে এর মধ্যে এক্স্যাক্ট ভ্যালু কোনটা। আমি এখানের মধ্যে এক্স্যাক্টটাকে নিই, যে ভ্যালুটাকে আমি মাল্টিপল টাইম পাই তাকে আমি ধরে নিই মিন ভ্যালু, অর্থাৎ 9.8 অ্যাম্পিয়ার। এই কারেন্টটাকে আমরা ক্যালকুলেশনে ধরি। ওকে, এটাকে আমরা ক্যালকুলেশনে ধরি। এই ধরনের ক্যালকুলেশন আমরা প্রিসিশন থেকে করি। ওকে, নেক্সট রেঞ্জ। রেঞ্জ কি? রেঞ্জ ক্যান বি ডিফাইন্ড as the measure of instrument between the lowest and highest readings it can be measured. অর্থাৎ সাপোজ আমার কাছে একটা ভোল্ট মিটার আছে 0 to 300 ভোল্ট, অর্থাৎ এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, লোয়েস্ট স্কেল রিডিং হচ্ছে 0, হাইয়েস্ট কত? 300। এই যে 0 to 300 ভোল্ট, এটা হলো এই ইনস্ট্রুমেন্টের রেঞ্জ। মানে আমি এই ইনস্ট্রুমেন্টের মধ্যে 0 থেকে 300 ভোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ মেজার করতে পারবো। ওকে, তাহলে এই নয় যে আমি 0 to 300 ভোল্ট বলে এই নয় যে আমি এতে শুধু 300 ভোল্টই মেজার করতে পারবো, 200 ভোল্ট পারবো না, কি 100 ভোল্ট পারবো না, পারবো। 300 ভোল্ট, 0 মিনিমাম 0 তো ম্যাক্সিমাম 300, এর মধ্যে যে কোনো ভোল্টেজ আমি এখানে এই ভোল্টমিটার দিয়ে মেজার করতে পারবো। এই ভোল্টমিটার দিয়ে আমি যে কোনো ভোল্টেজকে কিন্তু মেজার করতে পারবো। এই যে রেঞ্জ, এটাকে বলা, এই যে একটা স্কেলে আমার সেট করা আছে 0 to 300, এটাকে বলা হচ্ছে রেঞ্জ। ওকে, নেক্সট ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি। অবভিয়াসলি আমরা যে এফিসিয়েন্সির যে ইকুয়েশন জানি, এফিসিয়েন্সির ইকুয়েশন কি হয়? এফিসিয়েন্সি ফর্মুলা আউটপুট বাই ইনপুট। ওকে, অর্থাৎ আমি একটা ইনস্ট্রুমেন্টে কতটা ইনপুট দিচ্ছি, সেখান থেকে আমি কতটা আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সি। সেটাকেই এখানে লেখা আছে। ইনস্ট্রুমেন্ট এফিসিয়েন্সিকে আমরা অবভিয়াসলি অলওয়েজ এফিসিয়েন্সি পার্সেন্টেজে ডিনোট করি, তো সেটাই এখানে লেখা আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এরর। হোয়াট ইজ এরর? এরর কি? দেখো, আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিয়েছিলাম, তখনই কিন্তু বলে এসেছি যে এরর কি। এরর হচ্ছে মেজার্ড ভ্যালু আর ট্রু ভ্যালু, তাদের মাঝে যে ডিফারেন্স, সেটাকে বলা হচ্ছে এরর। সেটাই এখানে লেখা আছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু অর এক্সাক্ট ভ্যালু অ্যান্ড দ্য মেজার্ড ভ্যালু অফ দ্য আননোন কোয়ান্টিটি ইজ নোন অ্যাজ দ্য এরর অফ দ্য ইনস্ট্রুমেন্ট। ওকে, নেক্সট কি? ট্রু ভ্যালু অ্যান্ড মেজার্ড ভ্যালু। দেখো, আমি শুরুতেই বলেছি ট্রু ভ্যালু কি আর মেজার্ড ভ্যালু কি, সেটাই এখানে লেখা আছে। ট্রু ভ্যালু উড বি অবটেন উইথ পারফেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড উইদাউট কমিটিং এনি এরর অফ এনি টাইপ, অ্যান্ড ইন্ডিকেটেড অর মেজার্ড ভ্যালু ইজ দ্য ভ্যালু অফ মেজারমেন্ট প্রোভাইডেড বাই এ মেজারিং ইনস্ট্রুমেন্ট অর মেজারিং ডিভাইস। এই কথাটাই কিন্তু আমি শুরুতে তোমাদের বলে এসেছি। ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালু কাকে বলে, এইগুলো কিন্তু আমি তোমাদের শুরুতে বলে এসেছি। নেক্সট কি? নেক্সট হচ্ছে লোডিং এফেক্ট।
লোডিং এফেক্ট কি? লোডিং এফেক্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টের এক ধরনের এরর। এটা কিভাবে হয় দেখো, a loading effect is an error that occurs when the act of measuring or connecting a load to a circuit changes the circuit's behavior, often by drawing current or alternating impedance. দেখো বেসিক্যালি আমরা কি জানি যে আমরা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, ইনস্ট্রুমেন্টের মধ্যে কয়েল থাকে। ওকে, তো এই কয়েল থাকার জন্য কি হয়, এই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা ইম্পিডেন্সের সৃষ্টি। কয়েল থাকলে কি হয় আমরা জানি, যেখানে কয়েল থাকে অর্থাৎ এল যেখানে থাকবে সেখানে এক্সএল পাবো। এক্সএল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের জন্য আমরা কি পাবো, ইম্পিডেন্স পাবো। ইম্পিডেন্স কয়েলের নিজস্ব, কয়েলের মানে মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা একটা ইম্পিডেন্স পাবো। এই ইম্পিডেন্সের জন্য কি হবে, এই ইম্পিডেন্সের মধ্যে ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা আমরা এরর পাবো, যেটাকে আমরা কি বলি, লোডিং এফেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন যায়। নেক্সট কোশ্চেন কি, ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। কি কি আছে, ফার্স্ট দেওয়া আছে মেজারমেন্ট মেথড। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কিভাবে মেজারমেন্ট করি, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মেজারমেন্ট করি ডাইরেক্ট মেজারমেন্ট ইন টার্মস অফ ফিজিক্যাল কনস্ট্যান্ট অ্যান্ড ডিফ্লেকশন। আমরা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু ডাইরেক্টলি আমরা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজারমেন্ট করতে পারি। আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের জন্য কি করি, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মেজারমেন্ট করার আগে, মানে মেজার করার আগে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টকে আমরা আগে ক্যালিব্রেট করি। কিভাবে ক্যালিব্রেট করি, কোনো একটা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের সাথে অর কোনো একটা ক্যালিব্রেটেড বা স্ট্যান্ডার্ড সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের সাথে আমরা একে ক্যালিব্রেট করি, ক্যালিব্রেট করে তারপর একে ইউজ করি। ওকে, physical quantities and deflection required calibration against a standard. Okay, next calibration not required। আমাদের অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের জন্য কোনো রকম ক্যালিব্রেশন দরকার হয় না, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট অলরেডি ক্যালিব্রেটেড থাকে অলওয়েজ, যেহেতু এর মধ্যে অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ফিজিক্যাল কনস্ট্যান্ট অ্যান্ড রিফ্লেকশনের উপর, অর্থাৎ যে গোটা মেকানিজমটা নিজের মধ্যে নিয়ে বসে থাকে, নিজে থেকেই সবটা করে, তো সেই কারণে এটা অলরেডি ক্যালিব্রেটেড স্ট্যান্ডার্ড থাকে, তাকে ক্যালিব্রেট করতে হয় না, করার দরকার পড়ে না। কিন্তু আমাদের সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টকে ক্যালিব্রেট করার দরকার পড়ে, তার কারণ সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা বেসিক্যালি অনেক রকম এরর দেখতে পাই, এররগুলো পাই। বেসিক্যালি যত এরর আমরা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টেই পাই, কিন্তু আমরা বেশি সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট ইউজ করি, তার কারণ অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট অনেক কস্টলি হয়, যে কারণে আমরা সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট প্রেফার করি। তো সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট ইউজ করার আগে আমরা কি করি, তাকে ক্যালিব্রেট করি কোনো অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের সাথে, অর যেটা এখানে লেখা নেই সেটা হলো অলরেডি ক্যালিব্রেটেড সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। নেক্সট কোথায় ইউজ হয় অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট, কোথায় ইউজ হয়, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ইউজ হয় primarily used in laboratories for standardizing and research, more complex and time consuming to use for daily task। কোথায় ইউজ হয়, যে বললাম যখন কোনো কমপ্লেক্স আর কোনো স্ট্যান্ডার্ডাইজিং অ্যান্ড রিসার্চ করার দরকার হয়, কোনো কমপ্লেক্স আর টাইম কনজিউমিং, যেখানে অনেক বেশি সময় লাগে, অর্থাৎ যেখানে খুব কম এরর নিয়ে আমাদের কাজ করতে হয়, অর্থাৎ এররকে খুব বেশি কনসিডার করা যায় না, অর্থাৎ আমরা যতটা বেশি প্রিসাইজ ভ্যালু পাওয়ার চেষ্টা করি, যেখানে অনেক প্রিসাইজ ভ্যালু নিয়ে কাজ করায়, সেই জায়গায় আমরা কিন্তু অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট প্রেফার করি। আর আমাদের সেখানে আমরা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট প্রেফার করি। আর আমাদের সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কোথায় ইউজ করি, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট ডেলি ইউজের মধ্যেই পড়ে। আমরা বাড়িতে যে কোনো ধরো যাদের তোমরা দেখবে আমরা কলেজের লাইব্রেরিতে যে ইউজ করি, কলেজের লাইব্রেরিতে তোমরা কলেজের ল্যাবরেটরিতে দেখতে পাবে, কলেজে যে তোমাদের যে প্র্যাকটিক্যাল হয়, যেখানে ল্যাবেতে যে প্র্যাকটিক্যাল হয়, সেখানে তোমরা যে ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, ওয়াট মিটার, যে ধরনের যা যা মিটার দেখতে পাও, বা বাড়িতে দেখবে এনার্জি মিটার আছে, বা কারো বাড়িতে সাবমার্সিবল পাম্প, এখন তো সবাই বেসিক্যালি সবার বাড়িতে সাবমার্সিবল পাম্প দেখতে পাও, তো সাবমার্সিবল পাম্পে দেখবে একটা ভোল্ট মিটার লাগানো থাকে, কোথাও অ্যাম্প মিটার লাগানো থাকে। তো
তো এই যে মিটারগুলো থাকে বেসিক্যালি এই সব মিটারগুলো কিন্তু সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। ওকে, কমপ্লেক্সিটি অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট কিন্তু খুব বেশি কমপ্লেক্স হয়, আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট কিন্তু সিম্পলিয়ার হয়, যেহেতু এটা রেগুলার পারপাসে ইউজ হয় সেই কারণে এটা কিন্তু অনেক বেশি সিম্পল। আর অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট ইউজ করা কিন্তু মোর কমপ্লেক্স। ওকে, এক্সাম্পল কি আছে? অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল হচ্ছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার, র্যালে কারেন্ট ব্রিজ। আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল কি দেখো? অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, তো অলরেডি বলেছি। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। তিনটে টর্ক ডিফাইন করা আছে এখানে, এক ডিফ্লেক্টিং টর্ক, সেকেন্ড কন্ট্রোলিং টর্ক অ্যান্ড থার্ড ড্যাম্পিং টর্ক। তো আমি এখানে তিনটে টর্কে রেখেছি, এক এক করে বলছি কোনটা কি। এই টর্কের বিষয়ে টর্ক, পিএমএমসি রেঞ্জ এক্সটেনশন নিয়ে অলরেডি আমাদের যে নলেজ সেল ইউটিউব চ্যানেল, এতে কিন্তু অলরেডি একটা বড় ভিডিও, অলরেডি ডিটেলড ভিডিও আপলোড করা আছে। তো তোমরা সেখানে গিয়ে এটা দেখতে পারো, দেখে তোমরা অলরেডি তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তো আমি এখানে বলে দিচ্ছি তাও যে ডিফ্লেক্টিং টর্ক কি। ডিফ্লেক্টিং টর্ক কি? আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করলে ইনস্ট্রুমেন্টের আমরা বেসিক্যালি কি দেখতে পাই? ইনস্ট্রুমেন্টের পয়েন্টার বেসিক্যালি জিরোতে থাকে। এইদিকে ধরো স্কেল আছে, সাপোজ ধরলাম ইনফিনিটি, বা সাপোজ আমি কোনো একটা ভ্যালু নিলাম, স্কেলটা ধরো এখানে 10 অ্যাম্পিয়ার, আমি আবার কারেন্ট ধরে করছি 8 6 4 2, এভাবে স্কেলটা থাকে। বেসিক্যালি আমরা কি দেখতে পাই? ইনস্ট্রুমেন্টের পয়েন্টার জিরোতে ফিক্স থাকে। ওকে, জিরোতে ফিক্স। এইবার আমি কি করব? আমি এই ইনস্ট্রুমেন্টের মধ্যে কারেন্ট পাঠিয়ে কারেন্ট মেজার করব। কিভাবে করব? তার জন্য এই পয়েন্টারটা কি হচ্ছে? এই পয়েন্টারটা বেসিক্যালি এই পয়েন্টটা ফিক্সড, ঠিক আছে? এই পয়েন্টে ফিক্সড। তোমরা সেই নিউটনের যে তিনটে গতিসূত্র আছে তার মধ্যে তোমরা ফার্স্ট ল অফ মোশনে কি পড়েছিলে? একটু পুরনো ডিসকাস করি। ফার্স্ট ল অফ মোশনে কি পড়েছিলে? যে কোনো বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ তার উপর কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হলে, যে বস্তু স্টিল, মানে অর্থাৎ যে বস্তু সবসময় স্থির আছে সে সবসময় স্থির থাকবে, আর যে চলতে থাকছে সে সবসময় চলতেই থাকবে। অর্থাৎ এই পয়েন্টারটা দেখো এখানে জিরোতে ফিক্সড হয়ে আছে, এই পয়েন্টারটাকে জিরো থেকে আমাকে নড়াতে হবে। তার জন্য কি করব? এই পয়েন্টারে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব। যে ফোর্সটা অ্যাপ্লাই করব তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি ডিফ্লেক্টিং টর্ক। তা ডিফ্লেক্টিং টর্ক কি কাজ করে? ডিফ্লেক্টিং টর্ক কোনো পয়েন্টারকে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টের যে পয়েন্টার থাকে এই পয়েন্টারকে রেস্ট পজিশন থেকে মুভ করিয়ে দেয়। ওকে, কতটা করাবে সেটা ওর হাতে নেই, ও জাস্ট ডিফ্লেক্টিং টর্ক জাস্ট কি করবে? শুধু জিরো পজিশন থেকে পয়েন্টারটাকে ঠেলে দেবে উপর দিকে, যাতে এই পয়েন্টারটা এখান থেকে ছিটকে বাইরের দিকে বেরিয়ে যায়। কতটা যাবে, কোনখানে গিয়ে দাঁড়াবে, সেটা কিন্তু ডিফ্লেক্টিং টর্কের হাতে নেই। ডিফ্লেক্টিং টর্কের কাজ এতটুকুই যে জিরো থেকে জাস্ট পয়েন্টারটাকে মুভ করিয়ে দেবে। ওকে, এইবার এই পয়েন্টারটা কত দূর যাবে, কোনখানে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ আমি ধরো এই অ্যামমিটারের মধ্যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি, এই যে 6 অ্যাম্পিয়ারে গিয়ে পয়েন্টারটাকে দাঁড়াতে হবে, যে পয়েন্টারটা গিয়ে 6 অ্যাম্পিয়ারে দাঁড়াবে সেটা কে ফিক্সড করবে? আমি যদি এইখানে একটা টর্ক এগেনস্টে, অর্থাৎ এদিক থেকে ধরো পয়েন্টারটা যাচ্ছে, আমি অন্য কালি দিয়ে দেখায়, পয়েন্টারটা যাচ্ছিল এইদিকে, ডিফ্লেক্টিং টর্ক আমরা টিডি দিয়ে লিখি, স্মল টিডি। আমি ধরো এই পয়েন্টারটা এদিকে যাচ্ছে, আমি এদিক দিয়ে একটা অপোজিট ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? অপোজিট ফোর্স অ্যাপ্লাই করে পয়েন্টারটাকে এই জায়গায় দাঁড় করানোর চেষ্টা করলাম। সেই যে ফোর্সটা অপোজিট, আমি এদিকের যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই টর্কটাকে বলা হচ্ছে কি? কন্ট্রোলিং টর্ক। আমি কিন্তু বলছি ফোর্স, কিন্তু এইখানে যেটা অ্যাপ্লাই হয় অ্যাকচুয়ালি ফোর্স, কিন্তু আমরা কি করি? কোনো অ্যাঙ্গেলের এগেনস্টে যখন আমরা এখানে বলি কোনো রোটেটিং পার্টকে মুভ করানোর জন্য যে ফোর্স যেটা আমরা অ্যাপ্লাই করি বেসিক্যালি তাকে আমরা কি বলি? টর্ক বলি। তো এখানে আমরা কিন্তু বেসিক্যালি টর্ক অ্যাপ্লাই করছি, এদিক দিয়ে যেটা যাচ্ছে না সেটা ডিফ্লেক্টিং টর্ক, ঠিক রিভার্সে যেটা কাজ করবে সেটা হচ্ছে কন্ট্রোলিং টর্ক, যাকে আমরা টিসি লিখি। দেখো এখানে লেখা আছে দ্য অ্যাক্ট অফ দিস টর্ক ফোর্স ইজ অপোজিট টু দ্য ডিফ্লেক্টিং টর্ক। কি বললাম? এই যে ডিফ্লেক্টিং টর্ক আছে এর অপোজিটে এই ফোর্সটা কাজ করে। ওকে, এইবার এই যে পয়েন্টারটা, এবার তোমরা বলতে পারো যে এই কন্ট্রোলিং টর্ক, কন্ট্রোলিং টর্কটা কি শুধু এইখানে গেলেই কাজ করবে, বাকি কোথাও কাজ করবে না? করবে। কন্ট্রোলিং টর্ক কিন্তু এইখান থেকেই কাজ করতে শুরু করবে, শুরু থেকেই,
কিন্তু এই জায়গাতে এসে যে পয়েন্টারটা দাঁড়াবে, কেন দাঁড়াবে, ধরো আমি এদিক থেকে একটা প্রেসার দিয়ে ঠেলছি, এদিক থেকে একটা প্রেসার দিয়ে ঠেলছি, একটা জায়গাতে গিয়ে দুদিকের প্রেসার সমান হয়ে যাবে, অর্থাৎ দুদিকের ফোর্স ইকুয়াল হয়ে যাবে, সেই পয়েন্টে গিয়ে এই পয়েন্টারটা দাঁড়িয়ে যাবে। অর্থাৎ এই পয়েন্টে 6 অ্যাম্পিয়ারে গিয়ে ডিফ্লেক্টিং টর্ক ইকুয়ালস টু কন্ট্রোলিং টর্ক, এইটা হবেই। তখনই এই পয়েন্টারটা এই জায়গাতে দাঁড়িয়ে যাবে, 6 অ্যাম্পিয়ারে পয়েন্টারটা ফিক্সড হয়ে যাবে। ওকে, তো এই গেল কন্ট্রোলিং টর্ক। এবার তাহলে তোমরা বলতে পারো যে আমার পয়েন্টার তো 6 অ্যাম্পিয়ারে দাঁড়িয়ে গেল, তাই ড্যাম্পিং টর্কের কি কাজ? দেন ড্যাম্পিং টর্কের কি কাজ? ড্যাম্পিং টর্কের কাজ হচ্ছে, আমি কি বললাম, পয়েন্টারটা গিয়ে 6 অ্যাম্পিয়ারে দাঁড়াবে, 6-এ গিয়ে পয়েন্টারটা দাঁড়ালো, পয়েন্টারটা কি 6 অ্যাম্পিয়ারে গিয়ে ফিক্সড হয়ে যাবে? না, হবে না। পয়েন্টার 6 অ্যাম্পিয়ারে অসিলেট করতে থাকবে, এরকম কাঁপতে থাকবে একদিক করে। আমি যদি দেখাই যে অসিলেট করবে, এই পয়েন্টারটা এদিকে একবার এদিকে একবার এরকম করে কাঁপতে থাকবে পয়েন্টারটা, ঠিক আছে। এই অসিলেশনটাকে থামানোর জন্য, অর্থাৎ এই 6 অ্যাম্পিয়ার এই পয়েন্টারটাকে ফিক্সড করার জন্য যে টর্ক আমরা অ্যাপ্লাই করি তাকে আমরা কি বলি? তাকে বলি ড্যাম্পিং টর্ক। ড্যাম্পিং টর্ক কার এগেনস্টে কাজ করে? পয়েন্টারের মুভমেন্টের এগেনস্টে কাজ করে। তো দেখো এখানে লেখাই আছে, দ্য ড্যাম্পিং ফোর্স ইজ জেনারেলি ওয়ার্কস ইন অ্যান অপোজিট ডাইরেকশন টু দ্য মুভমেন্ট অফ দ্য মুভিং সিস্টেম। অর্থাৎ এই যে মুভিং সিস্টেম, যে মুভমেন্টটা আছে তার এগেনস্টে কাজ করছে, ঠিক আছে, তার অপোজিটে কাজ করে এই পয়েন্টারটাকে এই জায়গায় ফিক্সড করছে। এটা কিন্তু অনেক সার্টেন সেকেন্ডের মধ্যে, অনেক কম সেকেন্ডের মধ্যে, যেটা তোমরা দেখতেও পারবে না, বুঝতেও পারবে না। এই যে অসিলেশন হচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু এগুলো হয়, সব ইনস্ট্রুমেন্টেই হয়, মানে অনেক কম সময়ের মধ্যে, অনেক, তোমরা এটা খালি চোখে বুঝতেই পারবে না, দেখতেই পারবে না, ঠিক আছে, কিন্তু এগুলো হয়, সব লাগে। চলো, এইবার যদি আমি ড্যাম্পিং দিয়ে ডিভাইড করি, দেখো আমি আগে একটা কথা বলেছিলাম যে যখন কন্ট্রোলিং টর্ক ডিফ্লেক্টিং টর্কের থেকে কম থাকে তখন সেই পজিশনকে আমরা কি বলি? দেখো লেখা আছে, when the deflecting torque is much greater than controlling torque, তখন তাকে আমরা কি বলি? আন্ডার ড্যাম্পড কন্ডিশন। এইবার যখন কন্ট্রোলিং টর্ক আর ডিফ্লেক্টিং টর্ক ইকুয়াল হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি ক্রিটিক্যালি ড্যাম্প। ওকে, তারপর যখন ডিফ্লেক্টিং টর্ক কন্ট্রোলিং টর্কের থেকে যখন কন্ট্রোলিং টর্কের থেকে কম হয়ে যায়, অর্থাৎ কন্ট্রোলিং টর্ক যখন ডিফ্লেক্টিং টর্কের বেশি, মানে কন্ট্রোলিং টর্ক ডিফ্লেক্টিং টর্কের থেকে বেশি হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? ওভার ড্যাম্পড কন্ডিশন। ঠিক আছে, একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, হোয়াই কন্ট্রোলিং টর্ক ইজ নেসেসারি। বলে দিই, কন্ট্রোলিং টর্ক যদি না থাকে তাহলে তুমি দেখো, আমরা কিন্তু আগেই বলেছি যে ডিফ্লেক্টিং টর্ক কি করবে? ডিফ্লেক্টিং টর্ক জাস্ট পয়েন্টারটাকে 0 থেকে মুভ করিয়ে দেবে। ডিফ্লেক্টিং টর্ক কিন্তু জানে না কোন জায়গায় গিয়ে পয়েন্টারটাকে দাঁড় করাতে হবে, কোন ভ্যালুতে আমাকে এক্স্যাক্ট কোন ভ্যালুটা আমার লাগবে, কোন ভ্যালুতে পয়েন্টার দাঁড় করাতে হবে। অর্থাৎ যদি কন্ট্রোলিং টর্ক না থাকে তাহলে এই পয়েন্টারটা কি হবে? এই যে স্কেলের যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা থাকবে, ম্যাক্সিমাম, সেইখানে গিয়ে পয়েন্টার হিট করবে, মাঝখানে কোনো জায়গায় দাঁড়াবেই না, মাঝখানে কোনো জায়গায় পয়েন্টারটা ফিক্সডই হবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা, ঠিক আছে। Next question. Compare spring control and gravity control. Which is more preferable for portable instrument and why? Okay. তো বেসিক্যালি আমাদের স্প্রিং কন্ট্রোলের থেকে গ্র্যাভিটি কন্ট্রোলের কিছু ফিচার, মানে কিছু অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজগুলো কি কি? ফার্স্ট, ইট ইজ চিপার। অর্থাৎ গ্র্যাভিটি কন্ট্রোল, আমরা আগে বলে দিই, কন্ট্রোলিং টর্ককে আমরা ক ভাগে ভাগ করি? কন্ট্রোলিং টর্ক বেসিক্যালি আমরা কন্ট্রোলিং টর্ককে 2 ভাগে ভাগ করি। এক হচ্ছে স্প্রিং কন্ট্রোল, সেকেন্ড গ্র্যাভিটি কন্ট্রোল। ওকে, স্প্রিং কন্ট্রোলে আমরা কিভাবে কাজ করি? এই যে পয়েন্টার থাকে,
এই সরি এই যে স্পিন্ডেল থাকে, স্পিন্ডেলের এই দিকে একটা স্প্রিংকে আমরা যদি ক্লকওয়াইজ টার্ন করাই, ঠিক তার নিচের দিকে আর একটা স্প্রিং ইউজ করি যেটা অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন থাকবে। এই দুটো স্প্রিংয়ের নাম্বার অফ টার্নস উইল বি সেম, অর্থাৎ এই দুটো স্প্রিংয়ের নাম্বার অফ টার্নকে কিন্তু সেম হতে হবে। তাহলে দেখো এই স্প্রিংটা যদি ধরো পয়েন্টারটা ডান দিকে ঘুরছে, অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশন নিচ্ছে, তাহলে স্প্রিংটা এদিকে ঘুরবে, অর্থাৎ এই স্প্রিংটা কী হবে আস্তে 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 পাকটা নিতে শুরু করবে, এটা ঘুরছে। ঠিক এই স্প্রিংটা দেখো উল্টো দিকে ঘুরবে, এটা যখন এদিকে ঘুরবে এই স্প্রিংটা তো উল্টো দিকে ঘুরবে, অর্থাৎ একটা স্প্রিংকে যখন আমি এরকম ধরো এটা পয়েন্টার, সাপোজ এটা পয়েন্টার, এদিকে স্প্রিংটা এরকম ক্লকওয়াইজ ঘুরছে, এদিকে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। একটা স্প্রিং যদি খুলতে থাকে ঠিক একটা স্প্রিং তার গোটোতে থাকবে, তাই তো? যে স্প্রিংটা খুলবে তার অপোজিটে যে উল্টো দিকে যে স্প্রিংটা আছে সেটা গোটাতে থাকবে আস্তে আস্তে। যত গোটাবে একটা জায়গায় এসে কী হবে বলতো, এই স্প্রিংয়ের পাক অর্থাৎ এর মধ্যে যে অ্যাপ্লাইড ফোর্স আর এর মধ্যে যে অ্যাপ্লাইড ফোর্স দুটো সমান হয়ে যাবে, তখনই পয়েন্টারটা কোনো দিকে মুভ করবে না, এই উপরে পয়েন্টার কানেক্ট করা থাকে এই স্পিন্ডেলের সাথে, ঠিক আছে? এবার আছে গ্র্যাভিটি কন্ট্রোলে। গ্র্যাভিটি কন্ট্রোলে কি হয়, দুটো ওয়েট ইউজ করি আমরা, ঠিক আছে? একটা হচ্ছে কন্ট্রোল ওয়েট, একটা হচ্ছে ব্যালেন্স ওয়েট। সরি নাম লেখাটা উল্টো দিকে হয়েছে, কন্ট্রোল ব্যালেন্স। এই পয়েন্টারটা কি হয়, এটা যে ভ্যালুতে দাঁড়ানোর কথা সেই ভ্যালুতে গিয়ে দাঁড়িয়ে এই পয়েন্টারটা ঘড়ি পেন্ডুলামের মতো এরকম দুলতে থাকে, এরকম দুলে গিয়ে যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্সের ওপরে অ্যাপ্লাই হয়, তাই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হয়ে এই পয়েন্টারটা একটা জায়গায় ফিক্সড হয়। ওকে, তো এই দুটো এই যে স্প্রিং কন্ট্রোলের থেকে গ্র্যাভিটি কন্ট্রোল এর কিছু অ্যাডভান্টেজ আছে। তো সেই অ্যাডভান্টেজগুলো কী কী? ফার্স্ট হচ্ছে ইট ইজ চিপার, অর্থাৎ গ্র্যাভিটি কন্ট্রোল যে ইনস্ট্রুমেন্টে ইউজ করা হয় সেই ইনস্ট্রুমেন্টের দাম কিন্তু কম হয়। নেক্সট, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। গ্র্যাভিটি কন্ট্রোল কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট নয়। কেন ডিপেন্ডেন্ট নয় বলি, দেখো এই যে আমরা স্প্রিংটা ইউজ করি, এই স্প্রিংটা কিন্তু মেটালের তৈরি, মেটালের যেহেতু তৈরি তাই আমরা কি জানি, মেটাল টেম্পারেচারের সাথে মেটালের কিন্তু এফেক্ট হয়, অর্থাৎ যত টেম্পারেচার বাড়ে মেটাল কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই কারণে এর মধ্যে এই স্প্রিংটাও কিন্তু যেহেতু মেটাল তাই স্প্রিংটাও বাড়তে পারে, ঠিক আছে? কিন্তু এই ধরনের কোনো টেম্পারেচারের এফেক্ট কিন্তু আমরা গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টে পাই না। ওকে, নেক্সট, ডাজ নট ডিটোরিয়েট উইথ টাইম। স্প্রিং কন্ট্রোলে কি হয়, স্প্রিংগুলো বারবার ইউজ হতে না আস্তে আস্তে স্প্রিংগুলো খারাপ হতে শুরু করে, কিন্তু গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে সেই কেসটা থাকে না। নেক্সট, স্প্রিং কন্ট্রোল ইজ জেনারেলি প্রেফারেবল ফর মোস্ট মেজারমেন্ট। স্প্রিং কন্ট্রোল সব থেকে বেশি ইউজ করা হয়, কেন ইউজ করা হয়? কারণ দেখবে আমরা যে ধরনের ইনস্ট্রুমেন্টে স্প্রিং কন্ট্রোল ইউজ করি সেই ইনস্ট্রুমেন্টের স্কেল কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্কেল হয়। দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্কেল মানে কি, ধরো আমরা যে বেসিক্যালি যে স্কেলগুলো ইউজ করি দেখবে খাতায় দাগ টানার জন্য, জ্যামিতির জন্য, জিওমেট্রির জন্য যে স্কেল ইউজ করি, বা তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে দেখবে ড্রয়িং করেছো যে আমরা টি স্কেল ইউজ করি, টি স্কেল বলো বা আমরা যে ধরনের স্কেল ইউজ করি সেই স্কেলে দেখবে যদি আমি একটা 30 সেন্টিমিটারের স্কেল নিই দেখবে 1 to 30 ইকুয়াল ডিভিশন আছে, অর্থাৎ 1 থেকে 2 যতটা, 2 থেকে 3 ততটা, 3 থেকে 4 ততটা, এইভাবে যদি তুমি 30 ডিভিশন দেখো দেখবে সবাই কিন্তু ইকুয়ালি ডিভাইডেড। এই ধরনের স্কেলকে বলা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্কেল। এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড স্কেল কিন্তু স্প্রিং কন্ট্রোলে পাওয়া যায়। আর স্প্রিং কন্ট্রোল কি হয়, মোর কম্প্যাক্ট হয়, সাইজে কম্প্যাক্ট হয়, সাইজে ছোটো হয়, ঠিক আছে? গ্র্যাভিটি কন্ট্রোল ইজ চিপার, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডাজ নট সাফার ফ্রম মেকানিক্যাল ফাটিগ বাট ইট রিকোয়ার্স দ্য ইনস্ট্রুমেন্ট টু বি এ ভার্টিক্যাল পজিশন। অর্থাৎ ইনস্ট্রুমেন্টটাকে আমরা যে গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি সেই ইনস্ট্রুমেন্টকে আমাদের ভার্টিক্যালি পজিশন করতে হয়, অর্থাৎ টেবিলের ওপর এরকম দাঁড় করিয়ে রাখতে হয়, বা দেখবে প্যানেলে যে আমরা মোটরের প্যানেল ইউজ করি প্যানেলে দেখবেন ভার্টিক্যালি ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে। কেন ভার্টিক্যালি প্লেস করতে হয়? ভার্টিক্যালি প্লেস করার কারণ এটাই, যদি আমি ইনস্ট্রুমেন্টকে ভার্টিক্যালি প্লেস করি তাহলে সেই ইনস্ট্রুমেন্টের ওপর গ্র্যাভিটেশনাল এফেক্ট খুব ভালো হয়। ওকে, লিডিং টু এরর্স ইফ নট পারফেক্টলি লেভেল।
কি এরর পাওয়া যায়, যদি আমি গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টকে যদি পারফেক্টলি লেভেল না করি, ঠিকঠাকভাবে অ্যালাইন না করি, তাহলে কিন্তু এর মধ্যে এরর দেখতে পাওয়া যায়, এর ভ্যালুর মধ্যে আমরা এরর পাই। ওকে, অ্যান্ড হ্যাজ এ নন ইউনিফর্ম স্কেল। গ্র্যাভিটি কন্ট্রোল ইনস্ট্রুমেন্টে কিন্তু নন ইউনিফর্ম স্কেল হয়। নন ইউনিফর্ম স্কেল মানে কি, দেখবে তোমরা ল্যাবেতে যখন ইনস্ট্রুমেন্ট দেখেছো, পিএমএমসি ইনস্ট্রুমেন্ট আর মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, পিএমএমসি মিনস পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট, আর যে মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বলো, ডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট বলো, এই ইনস্ট্রুমেন্টের সাথে পিএমএমসি ইনস্ট্রুমেন্টের একটা ডিফারেন্স আছে। কেমন ডিফারেন্স? পিএমএমসি ইনস্ট্রুমেন্টের স্কেলকে দেখবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়, আর যে তোমার মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট বা ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট, এদের স্কেল কিন্তু দেখবে নন ইউনিফর্ম হয়। মানে স্কেলটা যদি এরকম থাকে, শুরুর দিকের ঘরগুলো দেখবে ঘন 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 ঘন, তারপর দেখবে কিছুটা ফাঁকা ফাঁকা, তারপর দেখবে ফাঁকা ফাঁকা। এই শুরুর দিকে যে কিওসটা হয়ে আছে, এই ধরনের স্কেলকে বলা হচ্ছে নন ইউনিফর্ম। ওকে, বোঝা গেছে সবার? চলো, হোয়াই ড্যাম্পিং ইজ নেসেসারি ইন ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, এটা আমি তোমাদের বলে দিলাম আগেই, যখন ড্যাম্পিং ইনস্ট্রুমেন্ট বললাম তখনই আমি তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি যে ড্যাম্পিং কেন লাগে। পয়েন্টারকে একটা জায়গায় ফিক্সড করতে, পয়েন্টারকে এক্স্যাক্ট ফাইনাল ভ্যালুতে ফিক্সড করার জন্য আমাদের ড্যাম্পিং টর্ক লাগে। নেক্সট ক্রিটিক্যাল ড্যাম্পিং কি, সেটাও আমি বলে দিলাম। ডিফ্লেক্টিং টর্ক যখন কন্ট্রোলিং টর্কের সাথে ইকুয়াল হয় তখন তাকে আমরা ক্রিটিক্যাল ড্যাম্পিং বলি। এই যে ওয়েভটা চলছে এটাকে বলা হচ্ছে আন্ডার ড্যাম্প, অর্থাৎ অসিলেট করছে, এটা আন্ডার ড্যাম্প। এই ধরনের যে কার্ভটা চলছে মাঝ বরাবর যেটা এর মাঝে ইন্টারসেক্ট করে যাচ্ছে সেটা হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। আর যখন স্টেডি রিফ্লেকশন পয়েন্ট হচ্ছে এইখানে, যেখানে তোমার এই ওভার ড্যাম্প পজিশন, আর নিচে যেটা আছে যেটাকে এইটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওভার ড্যাম্প। এই ওভার ড্যাম্প আর আন্ডার ড্যাম্প যে জায়গায় গিয়ে মিশছে সেই জায়গাটাকে করা হচ্ছে স্টেডি রিফ্লেকশন। ওকে, মানে এই জায়গাতে আছে টিসি ইকুয়ালস টু টিডি, এইটা হবে, অর্থাৎ এই গ্রাফটা এইভাবে চলে যাবে, এই যে যাচ্ছে এই স্টেট চলে যাচ্ছে। ওকে, যদি অন্য একটা কালি দিয়ে দেখায়, এই গ্রাফটা এই যাবে, ঠিক আছে। নেক্সট আমি তোমাদের কন্ট্রোলিং টর্কের যে ভাগ, মানে কত রকমের কন্ট্রোলিং টর্ক হয় সেটা বলে দিয়েছি। এখানে দেখো যে একটা কোশ্চেন আছে, এক্সপ্লেন ডিফারেন্ট মেথডস অফ ড্যাম্পিং। ড্যাম্পিংয়েরও কিন্তু অনেকগুলো মেথড আছে। কি কি মেথড আছে? তার মধ্যে তিনটে ড্যাম্পিং আমরা বেসিক্যালি দেখতে পাই। এক হলো এয়ার ফ্রিকশন ড্যাম্পিং, সেকেন্ড ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, থার্ড এডি কারেন্ট ড্যাম্পিং। এয়ার ফ্রিকশন ড্যাম্পিং কি? এয়ার ফ্রিকশন ড্যাম্পিং হচ্ছে, দেখো আমি এখানে এয়ার ফ্রিকশন ড্যাম্পিংয়ের একটা ছবি অ্যাড করে রেখেছি। এই দেখো, এই যে পয়েন্টার, এটা হলো পয়েন্টার, আর এইটা হচ্ছে স্পিন্ডেল, অর্থাৎ এখানে পয়েন্টার কানেক্টেড থাকে, এদিকে আছে পয়েন্টার, এদিকে ড্যাম্পিং কানেক্টেড আছে। এই ছবিটা হচ্ছে এয়ার ফ্রিকশন ড্যাম্পিংয়ের ছবি। কিভাবে কাজ করে দেখো, এই যে স্পিন্ডেলের সাথে এই যে স্পিন্ডেলটা গেছে, এইটা দেখো একটা এয়ার চেম্বারের সাথে কানেক্টেড, এই যে এয়ার চেম্বারের সাথে কানেক্টেড, আর এয়ার চেম্বারের মুখে এখানে একটা জিনিস আছে, পিস আছে, যেটাকে আমরা বলি পিস্টন, ঠিক আছে। এইবার তোমরা দেখো, এই পয়েন্টারটা যদি এইভাবে অসিলেট করে, তাহলে এই পিস্টনটা একবার বাইরের দিকে বেরোবে, একবার ভেতর দিকে ঢুকবে, ঠিক আছে। একবার বাইরের দিকে বেরোবে, একবার ভেতর দিকে ঢুকবে। এই যে ফাঁকা ফাঁকা পার্টটা, এটা হচ্ছে এয়ার ভেন্ট। এইগুলো হচ্ছে আমি যেটা লাল মার্ক করলাম, এটা হচ্ছে এয়ার ভেন্ট, অর্থাৎ এটা দিয়ে এয়ার ইনটেক হয় ভেতরে, ঠিক আছে। এইবার ধরো পয়েন্টারটা এরকম মুভ করতে থাকছে, এই যে তার জন্য পিস্টনটা একবার বাইরের দিকে বেরোচ্ছে, একবার ভেতরের দিকে ঢুকছে, আবার বাইরে বেরোচ্ছে, আবার ভেতরের দিকে ঢুকছে। এইরকম হতে হতে কি হবে, একটা সময় যখন এই পিস্টনটা বাইরের দিকে আসবে, তখন এই এয়ার ভেন্ট দিয়ে এয়ারটা কী হবে, এই ভেতরে ঢুকবে, ঠিক আছে। অর্থাৎ পিস্টনটা সরে এসে মাঝে যে এইখানে যে গ্যাপটা সৃষ্টি হবে, এই গ্যাপের মধ্যে তখন এয়ার ফিল হবে, ঠিক আছে।
আর যদি এই পিস্টন এখানে থাকে, পিস্টনের এই পাশে এয়ার থাকবে, যেহেতু দিকটা ফাঁকা, ঠিক আছে, অর্থাৎ দুদিকে এয়ার থাকবে। এইবার মুভমেন্টটা হতে 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 একটা সময় এই দিকের এয়ার প্রেসার আর এই দিকের এয়ার প্রেসার দুটো সেম হয়ে যাবে। যখনই সেম হয়ে যাবে পিস্টনটার কোনো দিকে মুভ করবে না, পিস্টনটা এক জায়গায় ফিক্সড হয়ে যাবে, তখনই পয়েন্টারটা স্টেডি পজিশনে চলে আসবে। ওকে, এই হলো আমাদের এয়ার ফ্রিকশন ড্যাম্পিং। নেক্সট আছে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং কি? ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং হচ্ছে বেসিক্যালি এরকম একটা, আমি যদি টপ ভিউ আঁকি, একটা অয়েল চেম্বার থাকে, এখান দিয়ে পয়েন্টার কানেক্টেড থাকে, এইটা মুভ করতে থাকে, এইটা একভাবে ধরো মুভ করছে, এটা এদিক, আরে এই যে স্পিন্ডেলের সাথে যে পার্টটা সেটা হলো এইটা, এটা হলো ওই পার্টটা, ভেতরের পার্টটা, মুভেবল পার্টটা, আর এই ভেতরটা পুরো, এই যে চেম্বারটা পুরো লিকুইড ফিল্ড থাকে, অর্থাৎ অয়েল ফিল্ড। ওকে, কী হয়, এইটা বারবার মুভ করে, যত পয়েন্টার একবার এদিক আর একবার এদিক, মানে একবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পয়েন্টার যত মুভ করবে, তত এই যে ভেতরে মুভেবল পার্টটা থাকবে, এটা একবার এদিকে একবার এদিকে বারবার মুভ করতে থাকবে। আর যখনই এটা এদিকে মুভ করবে, যখনই ধরলাম এইটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে, ঠিক অয়েলটা কি করবে, তার অপোজিট ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করবে এর উপর। ঠিক আছে, এই কারণে কি হবে, এই বারবার এইটা মুভ করার কারণে এইটা কি হবে, আস্তে আস্তে মুভেবল পার্টটা এক জায়গায় ফিক্সড হয়ে যাবে, তখন এই পয়েন্টারটা স্টেডি পজিশনে চলে আসবে। ওকে, এটা হলো ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং। নেক্সট আসি এডি কারেন্ট ড্যাম্পিং। এডি কারেন্ট কি, তোমরা ট্রান্সফর্মার পড়ছো, তোমরা জানো এডি কারেন্ট কি, এডি কারেন্ট কিভাবে প্রডিউস হয়, তো সেটা তোমরা জানো। বেসিক্যালি আমাদের ট্রান্সফর্মারের যে কোর থাকে, আমি যখন ট্রান্সফর্মারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি সেন্ড করি, তখন ট্রান্সফর্মারের মধ্যে যখন আমি ভোল্টেজ দিই, তখন একটা লিকেজ কারেন্ট এই কোরের মধ্যে প্রডিউস হয়, যেটা এইভাবে সার্কুলেট করতে থাকে। এই লিকেজ কারেন্টটা কি করে, এই লিকেজ কারেন্টটাকে আমরা বলি এডি কারেন্ট। এই লিকেজ কারেন্ট কি করে, লেনজেস ল ওয়াইজ এই লিকেজ কারেন্ট যার জন্য প্রডিউস হয়েছে, অর্থাৎ এই যে ইনকামিং যে ভোল্টেজ বা ইনকামিং যে ভোল্টেজ, এর জন্য এই লিকেজ কারেন্টটা প্রডিউস হয়েছে, তো এই ভোল্টেজটাকেই কী করবে, বাধা দিতে শুরু করবে। ঠিক আছে, এই এডি কারেন্ট কিন্তু এইখানেও প্রডিউস হয়, মেজারিং ইনস্ট্রুমেন্টেও এই এডি কারেন্ট প্রডিউস হয়। আমরা কি করি, এই এডি কারেন্টটাকে নিয়ে এডি কারেন্ট ড্যাম্পিং হিসেবে ইউজ করি স্পেসিফাইড কয়েকটা ইনস্ট্রুমেন্টে, অর্থাৎ পিএমএমসি ইনস্ট্রুমেন্টে। বেসিক্যালি আমরা পিএমএমসি ইনস্ট্রুমেন্টেই এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করি, আদার্স কোনো ইনস্ট্রুমেন্টে এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করি না। ঠিক আছে, কেন করি না, কেন এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ হয়, অন্য কোনো ইনস্ট্রুমেন্টে কেন হয় না, এই বিষয়ে কিন্তু অলরেডি আমি আগেও বলেছি, আবার বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ইনস্ট্রুমেন্টে পিএমএমসি ইনস্ট্রুমেন্টেরও একটা অলরেডি ভিডিও আপলোড করা আছে, তো তোমরা সেটা গিয়ে দেখতে পারো। তোমাদের পিএমএমসি সম্বন্ধে যা যা প্রবলেমস আছে, পিএমএমসি সম্বন্ধে যা যা কনসেপ্ট আছে, পুরো গোটা কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আসি পরবর্তী কোশ্চেন, শর্ট নোট অন ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের একটা শর্ট নোট এখানে দেওয়া আছে। দেখো এখানে যেটা আছে, এটা হলো একটা ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের, বেসিক্যালি ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের ছবিটা এখানে দেওয়া আছে। কি হচ্ছে, দেখো দুদিকে দুটো কয়েল আছে, এই একটা এই একটা, এই কয়েলগুলোকে আমরা বলি ফিক্সড কয়েল। ওকে, মাঝে একটা কয়েল আছে যেটা একটা ফরমার সাথে বাঁধা আছে, এই কয়েলটাকে আমরা বলি মুভেবল কয়েল। আমরা কিভাবে কানেক্ট করি ইনস্ট্রুমেন্টকে, এইটা দিয়ে সাপ্লাই দিই, অর্থাৎ দেখো এইদিকে কারেন্ট এটা দিয়ে ফ্লো করছে, এই পাত দিয়ে কারেন্ট ফ্লো করে এই কয়েলের থ্রু কারেন্টটা সার্কুলেট করে এইখান দিয়ে বেরোবে, এটা দিয়ে এসে আবার সেকেন্ড কয়েলটাতে আসবে, কয়েলটা দিয়ে কারেন্টটা গিয়ে এই যে অ্যারো দেওয়া আছে, অ্যারো বরাবর গিয়ে মুভেবল কয়েলের মধ্যে যাবে, কয়েল থেকে বাইরে বেরিয়ে এদিকে চলে আসবে। ওকে, এইভাবে পাতটা কমপ্লিট করে। তো বাকি কি কি আছে, কি কিভাবে কাজ হয় আছে, সেটা আমাদের এখানে লেখা আছে, এই নোটটা তোমরা পড়ে নিতে পারো। বেসিক্যালি কাজ ওটাই হয়। আর ইলেকট্রোডাইনামোমিটার টাইপ, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হোয়াট ইজ ট্রান্সফার টাইপ ইনস্ট্রুমেন্ট আর ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রোডাইনামোমিটার কেন ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট হয়।
তো কি ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট কি? ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট হচ্ছে, ট্রান্সফার টাইপ ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটা স্পেশাল টাইপ ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টকে ইউজ করার আগে আমরা ডিসি সোর্স দিয়ে তাকে ক্যালিব্রেট করি। ওকে, তাকে আমরা ক্যালিব্রেট করি, তারপর সেই ইনস্ট্রুমেন্টকে আমরা ইউজ করি। দেখো এটাই লেখা আছে, এ ট্রান্সফার টাইপ ইনস্ট্রুমেন্ট ইজ ওয়ান দ্যাট মে বি ক্যালিব্রেটেড উইথ ডিসি সোর্স অ্যান্ড দেন ইউজ উইদাউট মডিফিকেশন টু মেজার এসি। ঠিক আছে, অর্থাৎ আমরা ইনস্ট্রুমেন্টকে নিয়ে ডিসি সোর্স দিই, ডিসি সোর্স দিয়ে ক্যালিব্রেট করার পরে ওকে আর কোনো রকম ওর মধ্যে মডিফিকেশন করব না, ডাইরেক্ট ওই ইনস্ট্রুমেন্ট থেকে ডিসি সোর্সটাকে ডিসকানেক্ট করে এসি কানেক্ট করে দেবো। এসি কানেক্ট করে যে ভ্যালুটা আমরা পাবো, তারপর আমরা এসির ভ্যালুটাকে মেজার করব। এই ধরনের ইনস্ট্রুমেন্টকে আমরা কি বলি? ট্রান্সফার টাইপ ইনস্ট্রুমেন্ট। দিস রিকোয়ার্স দ্য ট্রান্সফার টাইপ ইনস্ট্রুমেন্টস টু হ্যাভ সেম অ্যাকুরেসি ফর বোথ ডিসি অ্যান্ড এসি। এইভাবে করে আমরা কি করি? ডিসি আর এসি দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যাকুরেসি যাতে ভালো, মানে দুটোর ক্ষেত্রেই যাতে ভালোভাবে অ্যাকুরেসি অর্থাৎ ভালোভাবে অ্যাকুরেটলি কাজ করে ইনস্ট্রুমেন্টটা, তো সেইটাই আমরা দেখাচ্ছি, যাতে ডিসিতে যে ধরনের অ্যাকুরেসি পাওয়া যায় এসিতেও যাতে আমরা সেম অ্যাকুরেসি পাই। ওকে, তো এইখানে তার অপারেশনটা লেখা আছে। ডিফ্লেক্টিং টর্ক কীভাবে কাজ করে সেটা এখানে লেখা আছে। কন্ট্রোলিং টর্ক কী হয়? কন্ট্রোলিং টর্ক এখানে দুটো স্প্রিং ইউজ করা হয়, দুটো স্প্রিং দেওয়া থাকে, তো সেই জন্য স্প্রিং দিয়ে আমরা কন্ট্রোলিং টর্ক প্রোভাইড করি। নেক্সট ড্যাম্পিং, এখানে কিন্তু আমরা এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ইউজ করি। এয়ার ফ্রিকশন ড্যাম্পিং কি আমি তোমাদের আগে বলে দিয়েছি ড্যাম্পিং বলার সময়, এয়ার ফ্রিকশন ড্যাম্পিংও বলে দিয়েছি, স্প্রিং কন্ট্রোলও বলে দিয়েছি। তো আশা করি তোমাদের এই সম্বন্ধে তো আর কোনো কোশ্চেন নেই। এর মাঝে এবার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে। ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজ কি? তা এই অ্যাডভান্টেজ, ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট আমি এসি অ্যান্ড ডিসি দুটো ক্ষেত্রেই ইউজ করতে পারি বলে এসেছি। দিস ইনস্ট্রুমেন্ট ফ্রি ফ্রম এডি কারেন্ট অ্যান্ড হিস্টেরিসিস এরর। ইনস্ট্রুমেন্টে এডি কারেন্ট এরর অ্যান্ড হিস্টেরিসিস এরর হয় না। আরও আছে যেমন এর বিকজ অফ প্রিসিশন গ্রেড অ্যাকুরেসি অ্যান্ড সেম ক্যালিব্রেশন ফর এসি অ্যান্ড ডিসি ইনস্ট্রুমেন্ট, দিস ইনস্ট্রুমেন্ট আর ইউজফুল অ্যাজ ট্রান্সফার টাইপ অ্যান্ড ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট। যেহেতু ইনস্ট্রুমেন্টের এসি আর ডিসি দুটোতে ক্ষেত্রেই কিন্তু অ্যাকুরেসি ভালো, তো সেই কারণে ইনস্ট্রুমেন্টকে কিন্তু আমরা ক্যালিব্রেশন ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্কেল ইজ নন ইউনিফর্ম, দ্য স্কেল ইজ নন ইউনিফর্ম। This instrument have small torque weight ratio, so the frictional error is considerable. এই ইনস্ট্রুমেন্টের মধ্যে frictional error হয়। More costly than PMMC and MI type instrument. MI type আর PMMC instrument, PMMC type instrument and MI type যে ইনস্ট্রুমেন্ট থাকে তার থেকে কিন্তু ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্টের দাম বেশি হয়। ওকে, আর পাওয়ার কনজাম্পশন ইজ কম্পারেবলি হাই বিকজ অফ দেয়ার কনস্ট্রাকশন। এদের কনস্ট্রাকশনের জন্য কিন্তু পাওয়ার কনজাম্পশন বেশি হয়, যেহেতু তোমরা দেখে এসেছো আগে যে দুটো ফিক্সড কয়েল একটা মুভেবল কয়েল থাকে, তো যেই কারণে এদের দুটো কয়েলের যেহেতু পাওয়ার কনজাম্পশন থাকে, তো সেই কারণে এই ইনস্ট্রুমেন্টের পাওয়ার কনজাম্পশনও কিন্তু অনেক বেশি হয়। নেক্সট কোশ্চেন আমরা যাই, শর্ট নোট অন পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। পিএমএমসি ইনস্ট্রুমেন্টের শর্ট নোটের মধ্যে কি আছে? পিএমএমসি ইনস্ট্রুমেন্ট কি? দেখো এখানে একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ছবি দেওয়া আছে। পিএমএমসি ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। দেখো আমরা নাম দেখেই বুঝতে পারছি পার্মানেন্ট ম্যাগনেট যেহেতু, তাই ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকবে, আর মুভিং কয়েল অর্থাৎ একটা কয়েল থাকবে মুভ করবে, যে কয়েলটা কোনটা সেটা হলো এইটা হলো মুভিং কয়েল। আর পিএমএমসি অর্থাৎ পার্মানেন্ট পিএম অর্থাৎ পার্মানেন্ট ম্যাগনেট কোনটা সেটা হলো এইটা। একটা হর্সু টাইপ একটা স্পেশাল টাইপ আমরা ম্যাগনেট এখানে ইউজ করি, যেটা হচ্ছে যেটাকে আমরা একটা স্পেশাল টাইপ পার্মানেন্ট ম্যাগনেট আমরা এখানে ইউজ করি। আর মাঝে এইদিকে দুটো এখানে অ্যালুমিনিয়াম ফর্মার ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম ফর্মার উপরে আমরা মুভিং অ্যালুমিনিয়াম ফর্মা ইউজ করা হয়। অ্যালুমিনিয়াম ফর্মাতে কপার কয়েলে ওয়াইন্ডিং করা থাকে, থিন কপার ওয়্যারের ওয়াইন্ডিং করা থাকে, যেটা আমরা মুভিং কয়েল হিসেবে কনসিডার করি। মুভিং কয়েলটা কিসের ওপর থাকে? একটা সফট আয়রন কোরের ওপর মুভিং কয়েলটাকে, সফট আয়রন পিসের ওপর মুভিং কয়েলটাকে প্লেস করা থাকে। ওকে, এবং এই মাছ দিয়ে কি যাচ্ছে, এটা হলো পয়েন্টার। দেখো দুদিকে দুটো স্প্রিং, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এটা আপার স্প্রিং,
এটা লোয়ার স্প্রিং, এদিকে একটা বিয়ারিং, এটা একটা বিয়ারিং, এগুলোকে জুয়েল পিভট জুয়েল বিয়ারিং বলা হয়। কিভাবে কাজ করে, যখন আমরা ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে আমরা স্প্রিংয়ের মধ্যে দিয়ে সাপ্লাই পাঠাই, আমরা এখানে স্প্রিংটা দুটো পারপাস ইউজ করি। স্প্রিংয়ের ইউজের পারপাস কিন্তু দুটো, এক প্রোভাইড কন্ট্রোলিং টর্ক, and টু সাপ্লাই, অর্থাৎ এই স্প্রিংয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা ইনস্ট্রুমেন্টে সাপ্লাই দিই, স্প্রিংয়ের মধ্যে দিয়ে আমরা এই কয়েলে সাপ্লাইটা পাঠাই। এই কয়েলের মধ্যে যে আমরা কারেন্ট ভোল্টেজ যেটা মেজার করবো তাকে আমরা এই কয়েলের মধ্যে এই স্প্রিংয়ের থ্রু এই কয়েলের মধ্যে সেন্ড করি। ওকে, কিভাবে কাজ করে, আমি এই কয়েলের মধ্যে দিয়ে সাপ্লাই দেব, তো কীভাবে, যেহেতু এদের মধ্যে দিয়ে যে ফ্লাক্স কাট ফার্স্ট কী হয়, ফ্লাক্স কাট প্রথমে 0 থাকে, অর্থাৎ এই কয়েলটা যেহেতু প্রথমে এনার্জাইজড হয় না, তো অর্থাৎ এদের মাঝে কী হয়, ফ্লাক্সগুলো কাটতে পারে না। যেভাবে আর কি তোমরা যেভাবে পড়ো আর কি, ডিসি মেশিন যেভাবে কাজ করে, ডিসি মেশিন কীভাবে কাজ করে, ডিসি মেশিন শুরুতে কী হয়, শুরুতে কোনো ফ্লাস্ক, অর্থাৎ ডিসি মেশিনের যদি আমি মেকানিজম নিই, মাঝে এরকম একটা কয়েল থাকে, যে কারণে কোনো ফ্লাস্ক এই নর্দার্ন সাইড থেকে সাউদার্ন সাইডে যেতে পারে না। আস্তে আস্তে কী হয়, এটা যত মুভ করতে শুরু করে তাদের ফ্লাক্সগুলো কাট করতে শুরু করে, সেই হিসেবে আমাদের গ্রাফটাও আস্তে আস্তে মুভ করতে শুরু করে। একটা সময় গিয়ে যখন ম্যাক্সিমাম ফ্লাক্স নর্থ থেকে সাউথে যায়, তখন এটা হয় ম্যাক্সিমাম, আবার এইভাবে করতে থাকে, এইভাবে চলতে থাকে, যেভাবে আমাদের আর কি জেনারেটর কাজ করে, ঠিক সেম রকম মেকানিজমই কিন্তু এই ইনস্ট্রুমেন্ট কাজ করে। ওকে, ঠিক সেম মেকানিজমেই এই ইনস্ট্রুমেন্টটাকে কাজ করে। কনস্ট্রাকশনে দেখো মুভিং কয়েল দেওয়া আছে, ম্যাগনেট সিস্টেম, কন্ট্রোল, ড্যাম্পিং সব দেওয়া আছে। এইখানে আমি ফার্স্টেই বলেছি, দেখো ড্যাম্পিং হিসেবে আমরা কাকে ইউজ করি, আমরা ড্যাম্পিং টর্ক এখানে আমরা ইউজ করি, সেটা হলো এডি কারেন্ট ড্যাম্পিং। এই কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে। এর অ্যাডভান্টেজ কি, সেন্সিটিভ টু স্মল কারেন্ট, অনেক স্মল কারেন্ট সেন্স করতে পারে, ভেরি অ্যাকুরেট অ্যান্ড রিলায়েবল, ইউনিফর্ম স্কেল হয়, এটা 270 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ আমি যেহেতু কয়েলটা অনেকটা বেশি মুভ করতে পারি, তাই আমি এটাকে 270 ডিগ্রি পর্যন্ত মুভ করাতে পারি। ভেরি এফেক্টিভ বিল্ট ইন ড্যাম্পিং, যেহেতু এডি কারেন্ট ড্যাম্পিং ইউজ করা হয়, তা অনেক বেশি এফেক্টিভ হয়, আর লো পাওয়ার কনজামশন, অনেক কম পাওয়ার কনজামশন হয়। ফ্রি ফ্রম হিস্টেরিসিস লস by external fields because its permanent magnet shields the coil from external magnetic field. পার্মানেন্ট ম্যাগনেট কী করে, যেহেতু এখানে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ হয়, এই পার্মানেন্ট ম্যাগনেটটা যে মাঝে যে কয়েলটা থাকে তার মধ্যে শিল্ড প্রোভাইড করে, যে কারণে ওই যে আমাদের যে বিএমএমসির যে মুভিং কয়েলটা থাকে, মুভিং কয়েলটা কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এফেক্টেড হয় না, তো সেই কারণে এর মধ্যে হিস্টেরিসিস লসও হয় না। ইজিলি অ্যাডপ্টেড মাল্টি রেঞ্জ ইনস্ট্রুমেন্ট হিসেবে ইজিলি অ্যাডপ্ট করা যায়। ডিসঅ্যাডভান্টেজ কি, এই ধরনের ইনস্ট্রুমেন্টকে আমরা শুধু ডিসিতে ইউজ করতে পারি, এসিতে পারি না, নট ইন এসি। কেন পারি না, তার কারণ আমাদের এসির যে ওয়েভ কেমন হয়, আমার পজিটিভ একটা নেগেটিভ, এসির সাইকেল একটা পজিটিভ সাইকেল একটা নেগেটিভ হাফ, সাইকেলে এটা পজিটিভ হাফ এটা নেগেটিভ হাফ, আবার পজিটিভ আবার নেগেটিভ, এইভাবে চলতে থাকে, তাই তো। ডিসির হাফ কেমন হয়, ডিসির ওয়েভ, ডিসিতে কোনো ওয়েভ নেই, যেহেতু ডিসির কোনো ফ্রিকোয়েন্সি নেই, তাই ডিসি এরকম স্ট্রেট লাইনে চলে। ওকে, তো সেই কারণে কি হয়, আমরা যদি আগে ছবিটা দেখি, ছবি না, আমরা যদি ধরো পিএমএমসি ইনস্ট্রুমেন্টে এসি সাপ্লাই দিই, পজিটিভ হাফের জন্য এই যে দুটো স্প্রিং দিয়ে আমরা সাপ্লাই দেবো, পজিটিভ হাফের জন্য এটা পজিটিভ থাকবে, এটা নেগেটিভ থাকবে, ফর পজিটিভ হাফ। আবার নেগেটিভ হাফের জন্য কি হবে, এদিকটা নেগেটিভ হবে এদিকটা পজিটিভ হবে, অর্থাৎ পোলটা বারবার চেঞ্জ করতে থাকবে।
যখনই এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, তখনই পয়েন্টারটা, সাপোজ এটা পজিটিভ এটা নেগেটিভ ইনিশিয়ালি, তখন পয়েন্টারটা কি করবে, 0 থেকে কিছুটা মুভ করবে। আমি পজিটিভ আর নেগেটিভটা অন্য কালার দিয়ে দেখাই। যখন এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন ধরলাম পয়েন্টারটা কিছুটা মুভ করলো, অর্থাৎ সো এটা 0 ছিল, 0 থেকে পয়েন্টারটা কিছুটা মুভ করলো। ওকে, ঠিক তার কিছুক্ষণ পরেই এইটা যখনই এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এদিকটা হয়ে যাবে নেগেটিভ, এদিকটা পজিটিভ, তখনই আবার কি করবে, পয়েন্টারটা ব্যাক করে পিছন দিকে চলে আসবে। ওকে, মানে বারবার পজিটিভ নেগেটিভ হতে থাকবে। পয়েন্টারটা কি করবে, একবার 0 থেকে বাইরে বেরোবে, আবার 0-র দিকে চলে আসবে, আবার বেরোবে, আবার চলে আসবে, অর্থাৎ এই জায়গাতেই বারবার অসিলেট করতে থাকবে পয়েন্টারটা। যে কারণে এই ধরনের ইনস্ট্রুমেন্টকে আমরা এসিতে কনসিডার করি না। ডিসিতে যেহেতু ফিক্স সাপ্লাই, যেদিকে পজিটিভ সেদিকে পজিটিভ, যেদিকে নেগেটিভ সেদিকে নেগেটিভ, তাই এই ইনস্ট্রুমেন্টকে আমরা ডিসিতে ইউজ করতে পারি, এসিতে ইউজ করতে পারি না। সকলেই বোঝা গেছে? নেক্সট, দ্য মুভিং সিস্টেম ইজ ভেরি ডেলিকেট অ্যান্ড ইজিলি ড্যামেজ বাই রাফ হ্যান্ডেলিং। যেহেতু অনেক থিন কপার ওয়্যার দিয়ে মুভিং সিস্টেম বানানো হয়, মুভিং কয়েলটাকে, তাকে ইজিলি খুব ভালোভাবে ইউজ করতে হয়, নাহলে কিন্তু মুভিং সিস্টেম ড্যামেজ হওয়ার চান্স থাকে। ইট ইজ কস্টলিয়ার, কয়েল যেহেতু ফাইন হয় তাই প্রলং ওভারলোডিং নিতে পারে না। দ্য এজিং অফ দ্য ইনস্ট্রুমেন্ট, পার্মানেন্ট ম্যাগনেট অ্যান্ড কন্ট্রোল স্প্রিং, যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট থাকে বা কন্ট্রোল স্প্রিং থাকে, বলেছি কন্ট্রোলিং টর্ক বলার সময়, গ্র্যাভিটি কন্ট্রোল, স্প্রিং কন্ট্রোল বলার সময় আমি তোমাদের অলরেডি বলে এসেছি যে কন্ট্রোল স্প্রিংয়ে কিন্তু এজিং এফেক্ট হয়, অর্থাৎ যত দিন যাবে তত এর মধ্যে এরর আসতে শুরু করে। সেম পার্মানেন্ট ম্যাগনেটও যত দিন যাবে এর ম্যাগনেটাইজেশন লস হতে শুরু করে, তো সেই কারণে এর মধ্যে কিছু এরর দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট এই কোশ্চেনটা আমি তোমাদের ডিসকাস করে দিলাম একটু আগে, এই বলে দিলাম যে পিএমএস ইনস্ট্রুমেন্ট কেন ডিসিতে ইউজ করা হয়, কেন এসিতে ইউজ হয় না, আর হোয়াই কন্ট্রোলিং টর্ক ইজ নেসেসারি। কন্ট্রোলিং টর্ক বলার সময় আমি বলে দিয়েছি, কন্ট্রোলিং টর্ক যদি না থাকতো তাহলে কিন্তু ডিফ্লেক্টিং টর্কের জন্য পয়েন্টার কিন্তু এক্স্যাক্ট ভ্যালুতে দাঁড়াতো না, সোজা ফাইনাল স্টেডি পজিশনে গিয়ে দাঁড়াতো। অর্থাৎ এটা স্কেল হলে এটা যদি মিনিমাম, এটা যদি ম্যাক্সিমাম হয়, সোজা পয়েন্টার ম্যাক্সিমামে গিয়ে দাঁড়াতো, পয়েন্টার ম্যাক্সিমামে গিয়ে ফিক্সড হতো। আরেকটা কী হতো, আমি যখন এর মধ্যে সাপ্লাই আছে, আমি যখন সাপ্লাই কাট করে দেবো, তখন এই পয়েন্টারটাকে আবার 0-তে আসতে হবে, এই 0-তে পয়েন্টারটাকে কে নিয়ে আসবে, কন্ট্রোলিং টর্কে নিয়ে আসবে। ওকে, তো কিছুটা ডিসকাস করলাম, 11টা কোশ্চেন আমি ডিসকাস করলাম, আরও অনেক কোশ্চেন আছে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের জন্য, আপকামিং সেমিস্টার এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমরা অনেক সাজেশন, অনেক হেল্প পাবে এখান থেকে। কিন্তু আমাদের সাজেশন কিন্তু প্রতিবারই কমন আসে, আগেও এসেছে, আবার আসে। তো এইটা যদি তোমরা পড়ো, তোমরা কিন্তু এক্সামের জন্য খুব ভালোভাবে তোমরা নিজেদের প্রিপেয়ার করতে পারবে। তো এর সাথে সাথে আমাদের কিন্তু নলেজ সেলে অনলাইন অ্যান্ড অফলাইন সব রকম মোডেতেই কিন্তু ক্লাস করানো হয়। তোমাদের সেমিস্টারের জন্য সব রকম ক্লাস করানো হয়, তার পাশাপাশি কম্পিটিটিভ যে রিসেন্ট যে ডিসিএলের যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার জন্য কিন্তু স্পেশাল আমাদের কম্পিটিটিভ ব্যাচ চলছে। তার সাথে সাথে কম্পিটিটিভের মানে আদার্স যে যত কম্পিটিটিভ আছে তারও ব্যাচ চলে, সাথে আমাদের ডিপ্লোমা অ্যান্ড বিটেক দুটোরই কিন্তু অনলাইন অ্যান্ড অফলাইন দুটো মোডেই কিন্তু আমাদের ক্লাস করানো হয়। তো তোমরা যারা ইন্টারেস্টেড, তোমরা যারা আমাদের সাথে ক্লাস করতে ইন্টারেস্টেড, তারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া যে আমাদের যে ডিটেলস, নলেজ সেলের যে ডিটেলস আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, আমাদের এই পিডিএফটা কিন্তু আমাদের নলেজ সেলে প্রোভাইড করা আছে, অলরেডি আমাদের নলেজ সেল অ্যাপে প্রোভাইড করা আছে। অনেক মিনিমাল ফিজে কিন্তু আমরা এগুলো প্রোভাইড করে থাকি। তোমাদের যদি কারোর দরকার হয়, তোমরা প্লে স্টোর থেকে নলেজ সেল অ্যাপ ইনস্টল করতে পারো, করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, চলো, থ্যাংক ইউ।